আরাত কথাটা বলে রেলিংয়ের মাথা রাখতেই মাথায় ব্যথা পেল। মাথায় হাত রেখে বিরক্তি মুখে বলে উঠল, উফ, ফাটা কপাল। আরাত মাহিরের সঙ্গে রশ্মির পাশে শুয়ে থেকে মেসেজ করছে। পুরো রাত রশ্মিকে নিয়ে দুজনের মধ্যে মেসেজ চলছে। মাহির, রশ্মি আর পার্থর সব কিছু জানার পরেও বারবার রশ্মিকে নিয়ে কথা তুলছে। রশ্মির কি পছন্দ, কি রং পছন্দ, কি খাবার পছন্দ, সব কিছু আরাতের থেকে রশ্মির মন ভালো করার বাহানা দিয়ে জেনে নিচ্ছে। আরাত রশ্মি আর পার্থর সব কিছু বলে দিল। রশ্মি বিছানায় নড়াচড়া করে আরাতকে ফোনে মগ্ন দেখে রশ্মির ভ্রু কুঁচকে এলো। তুই ঘুমাসনি? রশ্মিকে কথা বলতে দেখে আর তড়িঘড়ি করে ফোনটা বালিশের পাশে রেখে দিয়ে রশ্মিকে জড়িয়ে ধরলো। উঠে পড়েছিস? চল আমরা আজকে কোথাও ঘুরতে যাই। আহা, সবকিছুই বিরক্তিকর লাগে। যাব না, তোর কলেজ নেই। হ্যাঁ। উঠে পড় তাহলে, আমাকে ছাড়, উঠবো আমি। আরাত রশ্মিকে ছেড়ে দিল। রশ্মি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আরাত পুনরায় ফোন হাতে নিয়ে মগ্ন হয়ে গেল। কয়েক মিনিট পরে রশ্মি ওয়াশরুম থেকে বের হয়ে এসে আরাতকে ফোনে মগ্ন হতে দেখে গলা খাকারি দিয়ে বলল, আমার মনে হয় তোর আর মাহিরের রিলেশনশিপ ফ্যামিলিতে জানানো প্রয়োজন। আরাত ফোন বুকের উপর রেখে দিয়ে রশ্মির দিকে তাকালো। রশ্মিকে আয়নার সামনে চুল বাঁধতে দেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো। বিছানা গোছাতে গোছাতেই রশ্মির উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ জানাবো, বাট 2 বছর পরে মাহির ডাক্তার হয়ে বের হবে। ফ্যামিলি যেন মাহিরকে বেকার বলে প্রত্যাখ্যান করতে না পারে। রশ্মি আরাতের দিকে চেয়ে বলল, মাহিকে নিয়ে একদম সিরিয়াস? অবশ্যই, ও আমার প্রথম ভালোবাসা। ওর জন্য ভালোবাসার মানে কি জানতে শিখেছি, চিনেছি। ওকে কখনো ছাড়তে পারবো না। জানিস, মাহির এমন একটা ছেলে, ওর সঙ্গে 2 দিন কথা বললে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। তুই তো কখনো আমাদের কলেজে যাস নাই, কলেজে ওর অ্যাটিটিউড দেখলে তুইও প্রেমে পড়ে যাবি। আরাত হাসি মুখে মাহিরের গুনগান করতে করতে বিছানা থেকে গুছিয়ে সোজা ফের দাঁড়ালো। রশ্মি আরাতের কথায় নিজেকে নিয়ে ভাবতে লাগলো। কিছুদিন আগে পার্থকে নিয়ে রশ্মি এভাবেই বলছিল আরাতের কাছে। আজকে আরাত বলছে রশ্মি অন্যমনস্ক হয়ে কথাগুলো ভাবছে। আরাত রশ্মির কাছে এসে মাথার চুলগুলো বাঁধতে বাঁধতে বলে উঠল, ওই, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না। মন থেকে পার্থর বাচ্চাকে সাইডে রেখে তোর ক্যারিয়ারে ফোকাস কর। তুই অনেক সুন্দর আর ট্যালেন্টেড। আমি তো বলি, তুই ইতনি খুবসুরত হে, ফিদা দিদার পে তেরে। আমি তো মেয়ে হয়ে তোর ওপর ফিদা। তুই কি গে? ছি, তোর মন মানসিকতা পরিবর্তন কর। আমি বলছি, ওই পার্থর বাচ্চার মতো হাজার হাজার ছেলে আমার বান্ধবীর পেছনে ঘুরে, বুঝলি? আরাতের নাক সিটকানো দেখে রশ্মি শব্দ করে হেসে উঠল। আরাত রশ্মিকে হাসাতে পেরে নিজেও মুচকি হাসলো। রশ্মিকে জড়িয়ে ধরে বলে উঠল, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর মন খারাপ থাকলে আমার মন ভালো থাকে না। তোকে আমি সব সময় এমন হাসি খুশি দেখতে চাই। রশ্মি হেসে আরাতের জড়িয়ে ধরা হাতে হাত রেখে বলে উঠল, তোর মতো বান্ধবী পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। আর আমি তোর মতো বান্ধবী পেয়ে হতভাগ। কেন? এই যে সব সময় তোর মন ভালো করতে হয়। শোন, একটা কথা বলি, আমাদের দুজনকে যে ধোকা দিতে চাইবে সেই পার্থর মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আরাত কথাটা শেষ করতেই দুজন শব্দ করে হেসে উঠল। রাহিমা সুলতানা বাহিরে দাঁড়িয়ে মেয়ের মুখে হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সকাল 7:30 আরাত রশ্মিদের বাড়ি থেকে তালুকদার বাড়িতে আসতেই চোখে পড়ল আয়রা সোফাতে বসে টিভি দেখছে। আনাস পাশে বসে ফোন স্ক্রল করছে। কিচেন থেকে হাঁড়ি পাতিলে টুকিটাকি শব্দ ভেসে আসছে। আরাত দুষ্টু হেসে আয়রার উদ্দেশ্যে বলে উঠল, ভাবি সকাল সকাল পায়ের উপর পা তুলে বসে থাকবে? এটাই যদি ননদ বা এটাই যদি ননদরা বলতে যায়, তাহলে নাম হবে ননদ জ্বালায়। কি বলবো, যুগ চেঞ্জ হয়েছে। বাড়ির ছেলেদের বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে বউয়ের কথায় উঠবোস করে। চোখের সামনে দেখছি তো সবকিছু। ছি, কি দিনকাল এসে পড়লো আম্মু। সকাল সকাল বাড়ির বুড়িদের মতো আমার বৌমার পিছনে লাগছিস কেন? হ্যাঁ, আদিবা তালুকদার কিচেন রুম থেকে এসে আড়াতে কান টেনে বললেন কথাটা। আনাস মা বোনকে এক নজর দেখে নিয়ে পুনরায় আগে নেই ফোন স্ক্রল করতে লাগলো। আয়রা সোফাতে বসে চিল্লিয়ে বলল, ঠিক হয়েছে মামুনি, তোমার মেয়েকে বাড়ি থেকে বিদায় করো জলদি, নয়তো তোমার ছেলের বউকে জ্বালিয়ে শেষ করবে। আরাত আয়রার কথা শুনে বলে উঠল, কেমন ভাবি তুমি? হ্যাঁ, ননদকে সাজা দিতে দেখে আনন্দ পাও? আমার ভাইটার কপাল পুড়লো এমন বউকে ঘরে তুলে। হায় রে হায়।
আদিবা তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলে উঠল, আনাস তোর বোনকে আমার বৌমার পিছনে লাগতে না বলে রান্না শিখতে বল। বিয়ের পর জামাইকে রান্না করে খাওয়াতে না পারলে জামাইয়ের বাড়ি থেকে খোঁটা শুনতে হবে আমাদের। আরাত আদিবা তালুকদারের কাছ থেকে দূরে দাঁড়ালো। আনাস ফোন থেকে চোখ উঠিয়ে মা বোন বউকে দেখতে লাগলো। আয়রার মুখে মিটি মিটি হাসি। আরাত মুখ বেঁকে মায়ের কথায় উত্তর করে উঠল, বিয়ের আগে তুমি রান্না করে খাওয়াচ্ছ, বিয়ের পর জামাই রান্না করে খাওয়াবে, নয়তো বিয়ে ক্যান্সেল। আরাতের কথা শেষ হতেই কারো গলা খাকারির শব্দ শোনা গেল। সবাই গলা খাকারির শব্দে সিঁড়ির দিকে তাকাতে তাকবীরকে সিঁড়ির সামনে ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখলো। আরাত তাকবীরকে নিজের দিকে আর চোখে তাকাতে দেখে চোখ খিচে বন্ধ করে নিয়ে দ্রুত পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তাকবীরের নরম ঠোঁটের ছোঁয়া মনে পড়ে গেল। হাতটা কপালে আপনা আপনি তাকবীরের ঠোঁটের ছোঁয়া জায়গায় চলে গেল। আনাস তাকবীরকে দেখে দুষ্টু হেসে আরাতের কথার উত্তর করলো, ঠিক বলছিস, আমার বোনকে যে বিয়ে করবে তাকে রান্না শিখতে হবে। শুধু তাই না, কাপড় কাচতে হবে, আমার বোনের হাত পা টিপে দিতে হবে, নয়তো আমি আমার বোনকে কাজের ছেলের সঙ্গে বিয়ে দেব। আদিবা তালুকদার আর আয়রা আনাসের কথায় হেসে উঠল। আরাত কথাগুলো ফ্রুকুচকে বোঝার চেষ্টা করলো। আনাস সাপোর্ট আনলো নাকি অপমান করলো কথার মানে বুঝাতে পেরে আনাসের দিকে রাগে লুকে তাকালো। এই যাত্রায় তাকবীর সামনে থাকায় আনাস বেঁচে গেল। কাকিয়া, আমার রুমে কফি পাঠিয়ে দেবেন। তাকবীর আদিবা তালুকদারকে উদ্দেশ্য করে কথাটা বলে এক নজর আনাসকে রাগে লুকে দেখলো। আনাস তাকবীরের দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে। তাকবীর রুমের উদ্দেশ্যে পা বাড়াতে পুনরায় পিছন ঘুরে আনাসকে উদ্দেশ্য করে বলে উঠল, শুক্রিয়া আদায় কর। তো তার ছেঁড়া বোনকে দেখে রাখার জন্য কেয়ারিং ছেলে এই দুনিয়াতে বসবাস করে। তাকবীর নিজের রুমে চলে গেল। আর তাকবীরকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। পুনরায় তাকবীরের মুখে নিজেকে তার ছেঁড়া উপাধি পেতেই মন খারাপ হয়ে গেল। আনাস আয়রা আরাতের মুখের দিকে তাকিয়ে হাসি চেপে রাখছে। আদিবা তালুকদার কিচেন রুমের দিকে গেলেন তাকবীরের জন্য কফি বানাতে। আরাত মন ভার করে বলল, আইরা আপু, তোমার জামাইকে সামলাও, সব সময় অন্যের পেছনে লাগার খেসারতে তাকে বউ ছাড়া হতে হবে বলে দিলাম। আনাস আরাতের কথায় আরের কাছাকাছি এসে বলল, অনেক সাধনার বউ আমার, আমার বউয়ের পিছনে লাগতে আসবি না বলে দিলাম। বিয়ে করতে না করতে এই বোনকে ভুলে গেছো? বউয়ের জন্য ছোট বোনকে কথা শোনাচ্ছ? ছি! একদম ভণ্ডামি করবি না, তোর ভণ্ডামি আমার জানা আছে। আমার বউয়ের থেকে আমাকে আলাদা করতে চাইছিস, আর এখন ন্যাকার স্বরে কথা বলছিস। আনাসের কথায় আরাত মুখ বাঁকালো। আয়রা চুপচাপ দুই ভাই বোনের ঝগড়া দেখতে লাগলো। আদিবা তালুকদার কিচেন থেকে কফি হাতে এসে আরাতকে দিয়ে বলল, কফিটা তাকবীরকে দিয়ে আয়। আরাত কফি হাতে নিয়ে ভ্রু কুচকালো। পুনরায় কফি আদিবা তালুকদারকে ফেরত দিতে দিতে বিরক্ত হয়ে বলে উঠল, আমি পারবো না, তোমাকে বলছে তুমি দিয়ে আসবে, নয়তো আইরা আপুকে দাও। যার কফি তার বউ বুঝে নেবে, আমি আমার বউকে নিয়ে চললাম। আনাস কথাটা বলে আয়রার হাত ধরে উপরে নিজেদের রুমে চলে গেল। আরাত সেদিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল, যার কফি তার বউ বুঝে নেবে মানে কি? এখানে বীর ভাইয়ার বউ কই থেকে আসলো? এ উত্তর না দিলে পালাচ্ছ কেন? তুমি সবসময় বেশি কথা বলো, যাও কফিটা তাকবীরকে দিয়ে আসো। কিন্তু মা, কোনো কিন্তু না, যাও। আদিবা তালুকদার আরাতকে জোর করে তাকবীরের রুমে পাঠিয়ে দিল। আরাত যার থেকে লুকিয়ে বাঁচতে চেয়েছিল তার সামনে বারবার পড়তে হচ্ছে। মনের মধ্যে হাজারো ধুকপুকানি নিয়ে ধীর পায়ে তাকবীরের রুমের সামনে এসে দাঁড়ালো। মনে মনে হাজারবার বলা হয়ে গেছে বীর ভাইয়া যেন ওয়াশরুমে বা ব্যালকনিতে থাকে। অপ্রত্যাশিত ঘটে যাওয়া ঘটনা আরাতকে বারবার মনে করিয়ে দিচ্ছে, ছি, এটা ঠিক না। মানুষটার সামনে পড়তেও লজ্জা লাগছে। আরাত দরজার সামনে দাঁড়িয়ে নিজের মনকে সময় নিয়ে বোঝাচ্ছে বীর ভাইয়া এতদিনের সব কিছু ভুলে গেছে। নিজেকে আজগুবি বোঝানোর মধ্যে হঠাৎ একটা গম্ভীর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। তোমার জন্য আমি অপেক্ষা করলেও ধোঁয়া ওঠা কফি করবে না নিশ্চয়ই? প্লিজ কাম। আরে চমকালো। দরজা তো চাপিয়ে দাও বীর ভাইয়া বুঝলো কিভাবে। আরে দরজার বাহিরে দাঁড়িয়ে পুনরের কথাগুলো ভাবতেই মনে পড়ে গেল নূপুরের আওয়াজ। সঙ্গে সঙ্গে চোখ গেল পায়ে। আরাতের মুখে নিজের অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। আরাত মাথা নিচু করে চেপে দেওয়া দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো। তাকবীর বিছানায় বসে দুপা মেলে দিয়ে ল্যাপটপের দিকে অফিসের কাজ করছিল। আরাতের নূপুরের ঝমঝম শব্দে কান খাড়া করে প্রায় 3 মিনিটের মতো অপেক্ষা করেও আরাতকে রুমের ভেতরে প্রবেশ বা কথা বলতে না দেখে তাকবীর নিজে থেকে কথা বলে উঠল,
তাকবীরের কথাতে আরাত মাথা নিচু করে রুমে ঢুকে গেল। বিছানার সাইডে বেড সাইডের উপর কফিটা রেখে দিতে দিতে ছোট্ট করে বলল। কফি? তাকবীর এতক্ষণ ভ্রুকুচকে আরাতকে লক্ষ্য করছিল। আরাতকে কফি রেখে দিয়ে চটজলতি রুম থেকে বের হয়ে যেতে দেখে তাকবীর বলে উঠল। কার জন্য? আরাত তাকবীরের কথাই পিছনে না ঘুরে জানতে চাইল। কি? কফি? আপনার জন্য। তাহলে বেড সাইডে রাখলে কেন? আরাত মাথা ঘুরিয়ে অবুজের মতো তাকবীরের দিকে তাকালো। তাকবীর আরাতকে তাকাতে দেখে মনের মধ্যে আরাতকে জ্বালানোর খুব সুপ্ত ইচ্ছা জন্ম নিল। আরাতের আড়ালে এক চিমটি সুখকে আগলে নিতে মন চাইল। তাকবীর মুখটা গম্ভীর করে আরাতকে বলল। যার জন্য কফি নিয়ে এসেছো তার হাতে দাও। তাকবীরকে নিজে থেকে এত কথা বলতে দেখে অবিশ্বাস্য চোখে দেখতে লাগলো। তাকবীরকে আরাতকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ধমকে বলে উঠল। কি হলো, দাও। আরাত তড়িঘড়ি করে কফি তাকবীরের হাতে তুলে দিল। আরাতের মুখে রিয়েকশন দেখে তাকবীর আরাতের আড়ালে মুচকি হেসে পুনরায় গম্ভীর গলায় বলল। থ্যাংক ইউ। আরাত কিছু না বলে পিছু ঘুরে রুম থেকে বের হওয়ার জন্য দরজার সামনে আসতেই তাকবীরের আদুরি মাখা কণ্ঠে নিস্তব্ধ হয়ে থেমে গেল। এই শোনো। আরাত মাথা ঘুরিয়ে তাকবীরের দিকে তাকালো। তাকবীর আরাতের তাকানোতেই খুঁটি খুঁটি পুরো চোখ মুখে চোখ বোলালো। আরাত তাকবীরের তাকানোতে অপ্রস্তুত হয়ে হাত কসলাচ্ছে। তাকবীর আরাতকে পরখ করে মুচকি হেসে মুখের ইশারায় বলল। কিছু নয়। আরাত পুনরায় পা বাড়াতে যাবে, তাকবীর থমকে উঠল। এই মেয়ে, তোমাকে আমি যেতে বলেছি? আরাতের মুখে বিরক্তি ফুটে উঠল। তাকবীরকে বোঝাতে না দিয়ে ছোট্ট করে উত্তর করল। না। তাহলে যাচ্ছ কেন? সরি, আপনার কিছু লাগবে বীর ভাইয়া? তোমাকে? তাকবীরের বিড়বিড় করে বলা কথা আরাত শুনতে না পেয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তাকবীর আরাতকে গাল ফুলাতে দেখে উচ্চস্বরে বলে উঠল। নেক্সট টাইম নিজের হাতে কফি বানাবে, মনে থাকবে? কিন্তু আমি তো পারি না। শিখে নেবে। আরাত তাকবীরের কথায় ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো। তাকবীর পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়ে গেল। 4-5 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পরেও তাকবীরকে কিছু বলতে না দেখে আরাত গলা খাকারি দিয়ে উঠল। তাকবীর ল্যাপটপ থেকে চোখ উঠে অবিশ্বাস্য হয়ে বলে উঠল। তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আপনি থাকতে বলছিলেন। আরে পাগল, আমি তখন বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার পা ব্যথা করছে রাইট? এদিকে আসো, বিছানায় বসো। আরাত সময়ে বিরক্ত, অবাক, অবিশ্বাস্য হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল তাকবীর আজকে অনেক কথা বলেছে। দ্বিতীয়ত তাকবীর নিজের রুম এবং পোশাক আর বিছানাতে কাউকে ঘেঁষতে দেয় না। সেই তাকবীর নিজে থেকে আরাতকে বিছানায় নিজের পাশে বসতে বলছে। তাকবীরকে আরাতের কাছে চেঞ্জ লাগছে। সময়ই সবকিছু বিরক্ত লাগছে। তাকবীর এতক্ষণ ল্যাপটপে চোখ রেখে আরাতকে ফলো করছিল। আরাতকে জ্বালাতে এক অন্যরকম মনের মধ্যে সুখ অনুভূত হচ্ছে। আরাত গাল ফুলিয়ে রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আরাতে যাওয়ার দিকে তাকিয়ে গম্ভীর তাকবীর একা রুমে ফার্স্ট টাইম শব্দ করে হাসতে লাগলো। আরাতকে রুম থেকে গাল ফুলিয়ে বের হয়ে যেতে দেখে আরাত দ্রুত পায়ে তাকবীরের রুমের দিকে আসলো কি হয়েছে জানার জন্য। রুমের দরজার সামনে আসতেই আনাস অবিশ্বাস্য হয়ে তাকবীরকে দেখছে। পুনরায় ফোন বের করে তাকবীরের শব্দ করে হাসিটুকু ভিডিও করে রাখলো। আনাস রুমের ভিতরে এসে তাকবীরের সামনে দাঁড়িয়ে জানতে চাইল। কি হয়েছে ভাইয়া? বুড়ি এভাবে গাল ফুলিয়ে রুম থেকে বের হয়ে গেল কেন? তাকবীর স্বাভাবিক হয়ে পুনরায় গম্ভীর গলে আনাসকে উত্তর করলো। আমাদের পার্সোনাল কথা তোকে বলবো কেন? সরি ভাইয়া, বাট তুমি কি খেয়াল করেছো আজকে তুমি অনেক খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক খুশি। তুই আব্বু আর ছোট বাবার সঙ্গে কথা বল। ভাইয়া তোমাকে পরিবর্তন লাগছে, এটা কারণ কি আমার বোন? তাকবীর আনাসের দিকে তাকালো। কিছুক্ষণ নীরবতা পালন করে গম্ভীর গলায় বলে উঠল। নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো তোর বোনকে বিয়ে করা, তোর বোনের সঙ্গে সংসার করা, আর আবার বর্তমান নিজেকে ভালো রাখা। আনা যেন বোকা সেজে গেল তাকবীরের কথায়, শুধু মাথা ঝাঁকিয়ে তাকবীরকে একা ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। গত রাতে রশ্মি নিজের মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো আরাতকে বলে মনটা হালকা করেছে। এখন আর আগের মতো মন খারাপ লাগছে না। মনকে বুঝিয়েছে যে ভালোবাসার যে থাকার সে 1000 মাইল দূরত্ব থাকলেও ভালোবাসবে। ফ্যামিলি, বন্ধু বান্ধব সব কিছু তো মাত্র বাহানা। যে থাকার সে যুদ্ধ করে হলেও থাকবে। হয়তো রশ্মিকে ঘিরে আল্লাহর পরিকল্পনা ভিন্ন। মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে।
নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। এই শক্তিতে নিজের জীবনের সব খারাপ লাগাগুলো পিছনে ফেলে দিয়ে নিজেকে নতুন করে সাজাবে। রশ্মি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে ব্যালকনিতে দাঁড়ালো। কিছুক্ষণ নিজেকে নিয়ে ভাবলো। জীবনটা মরিচিকা হয়ে ধরা দিল। জীবন ফুরিয়ে যায়নি, একজন জীবনটা এলোমেলো করে দিয়েছে তো কি হয়েছে? মা বাবা, ছোট ভাই, বেস্ট ফ্রেন্ড, তাদের জন্য নিজেকে নতুনভাবে গুছিয়ে নিবে। চুপচাপ শূন্য চোখে বাহিরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ রুমে বিছানার উপরে ফোনটা শব্দ করে বেজে উঠল। একবার বেজে কেটে গেল, দুবার বেজে কেটে গেল, চারবারের বেলায় রশ্মি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। বিরক্ত নিয়ে রুমে এসে ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যাঁ বলেন। আপনি আমার ফোন ওঠাচ্ছেন না কেন? শুনেন মিস্টার, আমার মন ভালো করতে আমার বেস্ট ফ্রেন্ড, আমার পরিবার সবাই আছে। আপনাকে ভাবতে হবে না। আপনাকে আমার প্রথম দেখা থেকে সুবিধার লাগছে না। বারবার এভাবে ডিস্টার্ব করবেন না। আমার ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ করিয়ে দেবো আমি তাহলে। আপনি আমায় ডিস্টার্ব করছেন, আর আজ জানতে পারলে আপনাকে কাপড় কাচা করবে একদম। কুল কুল রশ্মি, একটু শান্ত হন। রশ্মি ফোনের ওপারে মাহিরের কথায় শান্ত হয়ে বড় করে নিঃশ্বাস নিল। মাহির রশ্মিকে চুপ করে থাকতে দেখে মুচকি হেসে বলতে শুরু করলো, ফার্স্ট অফ অল আপনাকে দেখার পর থেকে আমি চাই না আপনার ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে। আপনার জন্য আপনার ফ্রেন্ডের কাছে কাপড় কাচা হতো প্রবলেম নেই। আর ম্যাম, আপনার হয়তো ভাবছেন আমাদের ফার্স্ট মিট, বাট এটা সেকেন্ড মিট ছিল। মাহিরকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে রশ্মি অবাক হয়ে জানতে চাইল। হোয়াট? মাহির বাঁকা হেসে উত্তর করলো, ম্যাম, আপনি কাইন্ডলি আপনার দামাকটা পিছন নিয়ে ভাবেন, আমাকে খুঁজে পাবেন। আপনি একটা বেইমান। আপনার জন্য আমার ফ্রেন্ড কষ্ট পেল, আপনাকে ছাড়বো না আমি একদম। আমিও তো এটা চাই, আপনি সারা জীবন আমাকে আপনার কাছাকাছি রাখেন। ফাউল ছেলে কোথাকার। ম্যাম, আমি কি হ্যাঁ ভেবে নিব? রশ্মির ফোন এতক্ষণে কেটে গেছে। মাহির কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করলো, সরি ম্যাম, আপনিই আমার ফার্স্ট, আপনিই আমার লাস্ট। মাঝখানে আপনার ফ্রেন্ড তো শুধুই টাইম পাস্ট। মাহির নির্লজ্জ হয়ে পুনরায় রশ্মির ফোনে টাইপিং করলো, চলো পালিয়ে যাই, পৃথিবীর কোনো এক প্রান্ত গিয়ে তোমাকে বিয়ে করে নিই, যেখানে শুধু তুমি আর আমি, আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমাদের ফুটফুটে একটা বেবি হবে। তুমি আমার জন্য রান্না করে অপেক্ষা করবে, আমি তোমাদের জন্য সারাদিনে ক্লান্ত মাখা শরীর নিয়ে উপার্জন করে ঘরে ফিরবো। এইভাবে চলে যাবে আমাদের জীবন। মাহির মেসেজ দিয়ে 1 মিনিট 2 মিনিট করে 5 মিনিট অপেক্ষা করলো মেসেজটা সিন হওয়ার, কিন্তু ওপাশে রশ্মি আর মেসেজ সিন করলো না। মাহির বাড়ি থেকে বের হতে হতে আরশকে ফোন লাগালো। কয়েকবার রিং হতেই ওপাশে আরশ ফোন রিসিভ করলো। হ্যাঁ বল। আরশের ফোন রিসিভ হতেই মাহির উল্লাসিত হয়ে বলে উঠল, আরশ, আমি ভালোবেসে ফেলেছি। মাহিরের কথায় আরশ মুখে হাসি টেনে বলে উঠল, ফাইনালি আরাত আমাদের ভাবি হতে যাচ্ছে। দেখ আমার কথা মিলে গেল, এখন তো ট্রিটটা দিয়ে দে। মাহিরের হাসি মুখটা গম্ভীর হয়ে উঠল। গম্ভীর গলায় আরশকে বলল, আরাত না, রশ্মি, রশ্মি তোর ভাবি হতে চলছে। আরশের মুখটা থতমত খেয়ে গেল। তুই কি রাতে লাল পানি খেয়েছিলি? মাহির রাগী গলায় উত্তর করলো, কানের নিচে দিব একটা। আমাকে কখনো এগুলো খেতে দেখেছিস? তাহলে ওই রোশনিটাকে আর তুই ভুলভাল বকছিস কেন? রশ্মি আরাতের বেস্ট ফ্রেন্ড, আর যাকে বলার জন্য আরাতের সাথে কথা বলতাম, আর সেই মেয়ে আরাতের ফ্রেন্ড। আর আমি খুঁজে পেয়েছি আমার অশ্রুভিজা মালিকানা, আর আমি তার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে যাব। তোর কথা আমি বুঝতে পারছি না, ভার্সিটি আয়, সরাসরি কথা বলবো। মাহিরের কথা আরশের মাথায় কিছুই ঢুকলো না। ফোন কেটে দিয়ে আরশ চিন্তিত মুখ নিয়ে ব্যস্ত রাস্তায় চলমান গাড়ির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আরশকে হঠাৎ চিন্তিত মুখে চুপ করে দেখে তাসিন আরশের ঘাড়ে হাত রেখে জানতে চাইল,
আরুষ ব্যস্ত রাস্তা থেকে চোখ উঠিয়ে তাসিনের দিকে তাকালো। মেয়েটা উত্তরের আশায় চিন্তিত মুখে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ মুখে হাসি টেনে উত্তর করলো, মায়ের ছিল, বাইকে ওঠো, লেট হয়ে যাচ্ছে। তাসিন হাসি মুখে আরুষের বাইকে উঠে পড়লো। দুজন ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফেরার সময় হঠাৎ মাহিরের ফোন আসে। রাস্তার সাইডে বাইক দাঁড় করে এতক্ষণ মাহিরের সঙ্গে কথা বলছিল। রশ্মি বিরক্ত হয়ে মাহিরের নতুন নাম্বার থেকে আসে ফোন কেটে দিল। নাম্বার ব্লক করে লাভ হবে না ভেবে মাহিরের চতুর্থ নাম্বারটা ব্লক করলো না। মনে মনে ভেবে নিল নিজের সিমটা চেঞ্জ করবে এবার। মাহিরের মেসেজ আসার শব্দে ফোনটা রাগ করে বিছানায় রেখে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। প্রায় 15 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে বের হতে যাবে, দরজার কাছে এসে দাঁড়াতেই মাহিরের মেসেজের কথা মনে পড়ে গেল। কথা আসে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা বেশি থাকে, হোক সেটা প্রিয় বা অপ্রিয়। মাহির কি মেসেজ করেছে রশ্মি নিজেকে দমিয়ে রাখতে না পেরে ফোনের কাছে এসে মেসেজ সিন করে বিড়বিড় করে পড়ল। না, বিরক্ত না, ভালো লাগার সংমিশ্রণ অনুভূতি নিয়ে রশ্মি রুম থেকে বের হয়ে তালুকদার বাড়িতে চলে গেল। আরাত রশ্মিদের বাড়িতে মাহিরের সঙ্গে যতক্ষণ কথা বলছে শুধু রশ্মিকে নিয়ে জানতে চেয়েছে। আরাত মাহিরের সঙ্গে রশ্মির সব কিছু শেয়ার করার পর মাহির আরাতের থেকে অনেক কৌশলে রশ্মির নাম্বার নিয়েছিল। আরাত মাহিরের সঙ্গে মেসেজ করে নিজেদের বাড়িতে যাওয়ার পর থেকে মাহির বারংবার রশ্মির ফোনে মেসেজ আর ফোন দিয়েই যাচ্ছে। রশ্মি প্রথম ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হিসেবে টুকিটাকি কথা বলে ফোন কেটে দিল। পর মুহূর্তে মাহির পুনরায় ফোন করাতে কিছুটা বিরক্তি নিয়ে কথা বলার মধ্যে মাহির সরাসরি রশ্মিকে প্রপোজ করে। রশ্মি অবিশ্বাস হয়ে মাহিরের প্রপোজে মাহিরকে ব্লক করে দেয়। কয়েক মিনিট পরে পুনরায় অন্য নাম্বার থেকে ফোন আসে। রশ্মি ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশে মাহির বুঝতে পেয়ে পুনরায় ব্লক করে দেয়। এভাবেই 4টা নাম্বার ব্লক করেছে তো মাহির নতুন নতুন নাম্বার থেকে ফোন দিচ্ছে। রশ্মি বিরক্ত হয়ে ফোন বিছানায় রেখে দিয়ে বেলকনিতে দাঁড়িয়েছিল। বারবার ফোন বাজায়। রুমে এসে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কথা বলছিল। তালুকদার বাড়িতে আজকে আয়োজন চলছে ভরপুর। আদনান তালুকদার, আহাদ তালুকদার, এমনকি তাকবীর, আনাস আজকে কেউ অফিসে যাবে না। আরাত কলেজে যায়নি, বলতে গেলে একটা পারিবারিক অনুষ্ঠান চলছে। তাকবীর আর আরাতের বিয়েটা আনাসের রিসেপশনের দিন হবে। ছেলে মেয়ে একবারই, এজন্য আলাদা অনুষ্ঠান করবে না। তাকবীর, আরাতের বিয়ে, আনাস আর রিসেপশন, এগুলো নিয়ে আজকের আলোচনার আয়োজন চলছে তালুকদার বাড়িতে। এখনো পর্যন্ত আরাত তার বিয়ে বিষয়ে কিছুই অবগত না। হঠাৎ আনাস সাইডের বিয়ে হয়। হাবিব আশিক তালুকদার বাড়িতে এসে উপস্থিত। আশিক 2 দিন হচ্ছে ভ্রমণ থেকে বাড়িতে ফিরছে। বড়রা ড্রয়িং রুমে থাকায় আশিক হাবিব আনাসকে নিয়ে ছাদে আড্ডা জমাচ্ছে। তাদের আড্ডার মধ্যে রশ্মিরাত, আয়রা, আয়েশা ছাদে চলে এলো। আয়রাকে আসতে দেখে আশিক শয়তানি হাসি দিয়ে বলে উঠল, এই সাইড দে, আমার ভাবিজি এসে গেছে। আশিকের কথায় আনাস আয়রার দিকে তাকালো। আয়রা লজ্জায় মাথা নিচু করা, মুখে মুচকি হাসি। আনাস আয়রার হাসিটুকু দেখে নিজেও মুচকি হাসলো। আশিক পুনরায় আয়রাকে বলে উঠল, ভাবি, আপনি যেভাবে আমার দোস্তকে প্রেমের জালে ফেসে বিয়ে করছেন, আমাকেও এমন কিছু টিপস দেন যেন আপনার বান্ধবী আমার প্রেমের জালে ফেসে যায়। আনাস আশিকের কথায় বিরক্ত হয়ে রাগী গলায় বলল, তোকে আমি বরাবরই মায়ার থেকে দূরে থাকতে বলছি। তোর কারণে মায়াকে যদি কোনো প্রকার মুসিবতে পড়তে হয়, আই অ্যাম ড্যাম শিওর তোকে আমি তাকবীর ভাইয়ের হাতে তুলে দেব। আনাসের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশিক শব্দ করে হেসে উঠল। সবাই অবাক হয়ে আশিকের হাসি দেখতে লাগলো। আশিক হাসতে হাসতে বলে উঠল, দোস্ত, আমি ভেবেছি তুই মেবি এই ছাদ থেকে আমারে ফেলে দিবি বা তোর স্পেশাল জুতা নিয়ে আমার পেছনে দৌড়াবি। তুই দেখি আমার সব আশায় পানি ঢেলে দিয়ে ব্রোকে নালিশ করতে চাইছিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাকবীর ভাইয়া বলেই দিই একবার। আশিক আনাসের কথায় পাত্তা না দিয়ে আয়রাকে পুনরায় বলে উঠল, ভাবি, ওর কথা বাদ দিয়ে আপনি আমাকে এমন দোয়া করে দেন, এই যে আমি চোখ বন্ধ করছি, আমার সামনে আপনার বান্ধবী যেন হাজির হয়ে যায়। অফকোর্স লুচ্ছা বেড়া, আমাকে তো হাজির হতেই হবে। আশিক মায়ের কণ্ঠ শুনে চট করে চোখ খুলল। নিজের সামনে মায়াকে ওড়না পেঁচাতে দেখে আশিক দুহাত দিয়ে চোখ কসলাতে কসলাতে বলে উঠল, ভাবি, আপনার বান্ধবীকে কেন দেখতে পাচ্ছি না? সত্যি কি তুফান আবার সামনে? হাবিব আশিকের ঘাড়ে হাত রেখে আশিককে ব্যঙ্গ করে বলে উঠল, হ্যাঁ দোস্ত, তোর সামনে তুফান দাঁড়িয়ে, ও সরি, মায়া দাঁড়িয়ে। মায়া আশেপাশে কিছু খুঁজে না পেয়ে নিজের হাতের ফোনটা চোখে পড়ল। ফোনটা হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে বলে উঠল,
তুই কত বড় লুচ্ছা, এটা আমি আজকেই দেখেই ছাড়বো। আমার আম্মুকে ফেক আইডি দিয়ে আমার বিয়ের ঘটকালি করস, দাঁড়া এখানে।